নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন লেখক মণিলাল মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস সাগরের আতঙ্ক। আজকের তৃতীয় পর্ব। দিনের আলো যতই ফুটে উঠতে লাগলো, ক্যাপ্টেন আর শঙ্করের আশঙ্কাও ততই প্রকট হতে শুরু করল। দূরে সার সার নারকেল গাছ দাঁড়িয়ে রয়েছে। নীল আকাশের গায়ে সবুজ নারকেল গাছগুলোর ছোঁয়া লাগছে, পায়ে নীল সমুদ্র। ক্যাপ্টেনের আদেশে জাহাজ আর এগোয় না, বরং গভীর সমুদ্রের দিকে পিছিয়ে আসে। ভোর হতে না হতেই যে যার কাজে লেগে যায়। উন্নি দু একজন খালাসির সাহায্যে সাগর থেকে মাছ ধরার জন্যে তৈরি হয়। অনেকদিন ভালো মাছ খাওয়া হয়নি কারো, তাই ক্যাপ্টেন উন্নিকে ওই কাজে লাগায়। ওদিকে রঞ্জন তার ব্যথিশীল যন্ত্রটাকে আর একবার পরীক্ষা করে দেখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে। এইবারেই সত্যিকারের পরীক্ষা। হারপুন যন্ত্রটাকেও ঠিক করে রাখা হলো। ক্যাপ্টেনের সংকেত পেলেই ব্যবহার করা হবে। ক্যাপ্টেন আর শঙ্কর চোখে দূরবীন লাগিয়ে সাগরের একদিক থেকে অন্য দিক পর্যন্ত যতটা দেখা যায় ততটার ওপরই সজাগ দৃষ্টি রাখল। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে এলেও সন্ধে, কিন্তু না তিমি না তিমিঙ্গিল। তবু তিমিঙ্গিলের হঠাৎ আক্রমণের আশঙ্কা মন থেকে যায় না। এর ওপর সন্ধে হবার সঙ্গে সঙ্গে নারকেল গাছ ঘেরা দ্বীপটার দিক থেকে একটা ডিম ডিম রব ভেসে আসতে লাগল। শব্দ শুনে সকলের রক্ত জমে যাবার উপক্রম। রাত যতই বাড়তে লাগল, সাগরের বিক্ষুব্ধ তরঙ্গধ্বনি ছাপিয়েও সেই হাড় হিম করা ডিম ডিম শব্দটা ভেসে এসে কাঁপিয়ে তোলে সকলকে। ক্যাপ্টেন গালে হাত দিয়ে ভাবছে শঙ্করও। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ক্যাপ্টেন বলে, শব্দটা খুব সম্ভব চাওড়ার দিক থেকে আসছে। আমার কিন্তু তা মনে হয় না ক্যাপ্টেন। ক্যাপ্টেন শঙ্করের দিকে তাকায়। শঙ্কর বলে, খুব সম্ভব আমরা কান নিকোবরের কাছে রয়েছি। জাহাজ পথ ভুল করেছে। বাইরে ডেকের ওপর দাঁড়িয়ে দুজনের কথাবার্তা চলছিল। শঙ্করের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে স্যাৎ করে পরপর তিনটে ছায়া চলে গেল ট্রলারের 10 হাত দূর দিয়ে। গম্ভীর মুখে ক্যাপ্টেন বলে, যা ভাবছিলাম তাই। আগে মনে হয়েছিল কানা আন হাউন উৎসবের জন্যেই নাচ গান হচ্ছে হয়তো, কিন্তু এখন মনে হচ্ছে তা নয়। ওরা আমাদের গতিবিধির ওপর নজর রেখেছে শঙ্কর। আমিও তাই ভাবছি। গতকাল একটা, আজ তিনটে কেন ট্রলারের আশেপাশে ঘোরাফেরা করছে, আর ওই ডিম ডিম শব্দ করে সকলকে জানিয়ে দেওয়া হচ্ছে শত্রুর নিকটে, সাবধান। বিরাট কাণ্ড, ডেভিল মার্ডার। হঠাৎ খোকনবাবু কখন এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। শঙ্কর বলে, ও কথাটা তুমি জানলে কি করে? ক্যাপ্টেন বলে, তুমি বোধহয় ভুলে গেছো শঙ্কর, কথাটা তুমিই বলেছিলে। হ্যাঁ, ঠিক বটে। কি নিষ্ঠুর প্রথা! ওরা যদি মনে করে কাউকে অপদেবতা ভর করেছে, তাহলে সেই লোককে নিষ্ঠুরভাবে হত্যা করে। চুরি বা ডাকাতির জন্যেও ওরা নিষ্ঠুরভাবে হত্যা করে। কীরকম? খোকনবাবু শঙ্করের গা ঘেঁষে দাঁড়ায়। ঘুমন্ত অবস্থায় তাকে পিটিয়ে হাত পা ভেঙে মেরে ফেলা হয়। বিরাট কাণ্ড! আর ঘুমি কি আসতে চায়? শাস্তির কথা শুনেই তার চোখ থেকে ঘুম উবে যায়। শাস্তিটা কী ধরনের তা সে জানে। হয়তো নিজের চোখেই দেখেছে সেই বীভৎস হত্যাকাণ্ড, তাই দণ্ডাদেশ শোনার পর থেকেই পালিয়ে তো বেড়াবেই, উপরন্তু চেষ্টা করবে কি করে জেগে থাকা যায়। কেন জেগে থাকতে চেষ্টা করে কেন? কারণ ঘুমোলেই সেই ঘুম হবে অন্তিম ঘুম। জেগে থাকলে তার গায়ে কেউ হাত দেবে না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যতই দিন যাবে ততই ক্লান্ত হয়ে পড়বে সে। ঘুমের ভারে
নেমে পড়বে চোখের পাতা, শেষে ঢলে পড়বে ঘুমের কোলে। সঙ্গে সঙ্গে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বে কতকগুলো জোয়ান অসভ্য উলঙ্গ অধিবাসী তার উপর। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তার হাত পা মাথা সব গুঁড়িয়ে ফেলবে। তারপর দেহটাকে টেনে ফেলে দেবে সাগরের জলে। ক্যাপ্টেন, ওই যে একটা উৎসবের কথা বললে, সেটা কীরকম? খোকনবাবুর দিকে চেয়ে ক্যাপ্টেন বলে, কানাআন হাউন উৎসব একটা বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়। কেউ মরে যাবার 1 বছর পরে ওরা এই উৎসবের আয়োজন করে। এই সময় ওরা নাচ গান করে। এরা নিষ্ঠুর, তবে নাচ গান নিয়ে মেতে থাকতেই ভালোবাসে। আমরা তো ওদের পাকা ধানে মই দিইনি, আমাদের ডেভিল মার্ডার করবে কেন? শঙ্কর বলে, ডেভিল মার্ডারের নাম শুনে তুমি খুব ঘাবড়ে গেছো দেখছি। আমরা ওদের পাকা ধানে মই দিইনি ঠিকই, তবে ওদের খাতে ভাগ বসাতে পারি। এই জন্যই ওদের মাটিতে বিদেশিদের পা পড়লেই ওরা চরম দণ্ড দিয়ে থাকে। ওরা কি খায়? ওরা চাষ করতে জানে না। বনের ফলমূল আর সাগরের মাছ ওদের প্রধান উপজীবিকা। শুয়োরের মাংস ওদের প্রিয়। এই জন্যেই ওদের ভয় কেউ এলে ওদের খাদ্য কমে যাবে। চাষের আদব কায়দা ওরা জানে না। বিরাট কাণ্ড! আমাকে যদি ওরা ডেভিল মার্ডার না করে তাহলে আমি শিখিয়ে দেবো। ক্যাপ্টেন বলে, খোকনবাবু সে সুযোগ দেবে না, তার আগেই ডেভিল মার্ডার। পরের দিন ট্রলার নিয়ে আরও গভীর সমুদ্রের টহল দিয়েও তিমিঙ্গিলের সন্ধান পাওয়া গেল না। রঞ্জন তো রেগে বলে ফেলল, আমরা একটা অবাস্তবের পিছু ছুটছি ক্যাপ্টেন। তিমিঙ্গিলের কোনো অস্তিত্বই নেই, ওটা একটা আজগুবি কাহিনী। ক্যাপ্টেন অবশ্য রঞ্জনের কথাটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারল না। বেশ খানিকটা চিন্তার পর বলল, দেখো রঞ্জন, সাগরের ওপর আমি অনেক দিন কাটিয়েছি। তিমিঙ্গিল নামে কোনো জীবের অস্তিত্ব চোখে পড়েনি কখনো। তাহলে তুমি কেন এই অভিযানে অংশগ্রহণ করেছো? সেই কথাই আজ তোমাদের বলছি রঞ্জন। আজ থেকে বছর আগে কাগজে একটা খবর বেরোয়, তোমাদের হয়তো মনে আছে। এই সময় শঙ্কর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ক্যাপ্টেন বলে, ছোট্ট একটা খবর, তবে বিশ্বাস করা শক্ত। আলেপ্পির জেলেরা পাহাড় প্রমাণ একটা ঢেউয়ের মাথায় দেখতে পায় একটা ফোয়ারা, আর সেই ঢেউয়ের পিঠে ছিল আমাদেরই মতো একটা মানুষ। সেকেন্ডের মধ্যেই সাগরে মিলিয়ে যায় দৃশ্যটা। অনেকেই নাকি দেখেছে সে দৃশ্য। আমার মনে হয় তিমিঙ্গিলের সঙ্গে সেই ঘটনার একটা যোগাযোগ আছে। কাগজে চাওড়ার খবরটা পড়ে আমার তো তাই মনে হচ্ছে। সেই সমুদ্র মানবের খোঁজেই আমি এসেছি। এই সময় উন্নি ছিল কাছাকাছি। সে লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে প্রায় সব কথাই শোনে। ক্যাপ্টেনের মুখে কথাটা শুনে ওর চোখ দুটো জ্বলে ওঠে, কঠিন হয়ে ওঠে চোয়াল দুটো, শক্ত হয়ে ওঠে হাতের আঙুলগুলো, যেন তাকে পেলেই খুন করবে। সেই জন্যেই আমি সকলকে বলছি, জীবটার দেখা যদি পাওয়া যায় তাহলে আমার আদেশ না পাওয়া পর্যন্ত কেউ বন্দুক বা তীর ছুঁড়ে তার ক্ষতি করতে চেষ্টা করবে না। ওকে আমি জীবন্ত ধরতে চাই। খোকনবাবুর চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। বিরাট কাণ্ড! আচ্ছা ক্যাপ্টেন, ওটাকে মিউজিয়ামে রাখা যায় না? শঙ্কর বলে, তোমার যেমন বুদ্ধি, মিউজিয়ামে কি জীবন্ত প্রাণী থাকে? তাহলে কেরালার টেক্কারির বনে ছেড়ে দেওয়া হবে। হাতি, হরিণ, বাঘেদের সঙ্গে তিমিঙ্গিল বেশ সুখেই থাকবে, বেশ মজা হবে, তাই না? যেই না বাঘ অঙ্গ্র শব্দ করে তেড়ে আসবে, অমনি তিমিঙ্গিল গপ করে গিলে ফেলবে। তারপর পেটের ভিতর গিয়ে লাফা, কত লাফাবি। শঙ্কর বলে, মজা তো হবেই, অবশ্য জলের জীব যদি ডাঙায় বাঁচে তবেই। 11ই অক্টোবর, রাত 2টো। জাহাজের সকলেই গভীর ঘুমে অচেতন। জেগে আছে শুধু পুথন। জাহাজে অবশ্য সকলে তাকে সুরাইয়া বলেই জানে। উন্নির মতো সেও ক্যাপ্টেনকে ধরে একটা জায়গা করে নিয়েছে। উদ্দেশ্য তিরুনালের খোঁজ করা। মুখে এক মুখ দাড়ি গোঁফ, হাত পায়ের নখও বড় বড়। তিরুনালকে হারানোর পর থেকে পুথন চুল, দাড়ি, গোঁফ, নখ কাটা বন্ধ করে দিয়েছিল। ওকে দেখে পুথন বলে চেনাই যায় না।
পুথন সকলকে এড়িয়েই চলে, কারো সঙ্গে মেশে না, কথাও বড় একটা কয় না, যা কিছু বলে নিজের সঙ্গেই। আপন মনে আবোল তাবোল বকে, তবে নিজের কর্তব্য সম্বন্ধে সে সজাগ। পুথন ঘুমোয় কম, খায়ও কম, মাঝে মাঝে সাগরের দিকে উদাসভাবে তাকিয়ে থাকে, কখনো দুচোখ বেয়ে পড়ে জল। সন্ধ্যের পর থেকেই পুথনের দেখা মেলা ভার। ছাদের মাথায় উঠে সাগরের চারধারে তাকিয়ে কিছু যেন খুঁজে বেড়ায়। মাঝে মাঝে চিৎকার করে ওঠে, ঢেউ ঢেউ আসছে। আজকাল ওর কথায় কেউ আর কান দেয় না, সকলেই ভাবে সুরাইয়া একটা পাগল। রাত 2টো, বসে আছে পুথন, চোখে ঘুম নেই। মাঝে মাঝে আপন মনে বিড়বিড় করে বকছে, আর চারধারে চেয়ে চেয়ে কি যেন খুঁজছে। এক সময় তন্দ্রা এসেছে, হঠাৎ দুলে ওঠে জাহাজটা। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় পুথন, কেটে যায় তন্দ্রাটা। বিস্ময়ে সামনের দিকে তাকাতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। আনন্দে অধীর হয়ে ছাদের মাথায় দাঁড়িয়ে চিৎকার শুরু করে পুথন, ঢেউ আসছে ঢেউ। পুথনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই একটা বিরাট ঢেউ আছড়ে পড়ে জাহাজের একটু আগেই। দুলে ওঠে জাহাজটা বেশ জোরে। প্রচণ্ড ভয়ে ঘুম ভেঙে যায় সকলের। হুড়মুড় করে সকলে বেরিয়ে পড়ে কেবিন থেকে। এদিকে ছাদের মাথায় আছড়ে পড়ে পুথন, টলতে টলতে উঠে দাঁড়ায় আবার। তারপর শুরু করে চিৎকার, ঢেউ আসছে ঢেউ, তোমরা এসো, ঢেউ আসছে। ক্যাপ্টেনের আদেশে জাহাজের সব কটা আলো জ্বেলে দেওয়া হয়। তন্ন তন্ন করে খোঁজা হলো জাহাজের চারপাশ, কিন্তু কারো চোখে কিছু পড়ল না। ক্যাপ্টেন, শঙ্কর আর রঞ্জনের সঙ্গে কিছুক্ষণ কিসব কথা বলে তারপর ক্যাপ্টেন আর রঞ্জন দ্রুত কজন খালাসিকে নিয়ে ভেতরে যায়। একটু পরেই সবাই মিলে ব্যাথিসেল যন্ত্রটাকে ধরাধরি করে বাইরে আনে। তৈরি হয়ে নিয়েছে রঞ্জন, এবার চরম পরীক্ষা। সকলের বুকেই পড়ছে হাতুড়ির ঘা। মন বলছে, তিমিঙ্গিল তিমিঙ্গিল। ঠিক এই সময় বিকট এক চিৎকার করে সাগরে ঝাঁপ দেয় পুথন। চিৎকার করে ওঠে সবাই, গেল গেল, সুরাইয়া ডুবে গেল। তৈরি হয়ে নেয় একজন ডুবুরি ক্যাপ্টেনের আদেশে। বুকে ইলেকট্রিক ল্যাম্প, পেছনে অক্সিজেনের বাক্স, পিঠে কোষে দড়ি বাঁধা। সাগরে ঝাঁপ দেয় ডুবুরি। এদিকে রঞ্জনও তৈরি। ব্যাথিসেলের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে সে। সাগরে নামিয়ে দেওয়া হলো রঞ্জনকে। রঞ্জন নামার পরক্ষণেই যে ডুবুরিকে সাগরে নামানো হয়েছিল তার দড়িটা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দুজনে দড়ি ধরে টানতে আরম্ভ করে। একটু পরেই শঙ্কর চিৎকার করে ওঠে, সুরাইয়া, ওই যে সুরাইয়া, ধরো ধরো, ওদের টেনে তোলো। কে একজন বলে, বেচারা বোধহয় জ্ঞান হারিয়েছে। জাহাজে তুলে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করার পর পুথনের জ্ঞান ফিরে আসে। ফ্যাল ফ্যাল করে সে সকলের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ক্ষীণ স্বরে বলে, সে কোথায়? শঙ্কর পুথনের মুখের উপর ঝুঁকে পড়ে শুধোয়, কার কথা বলছো, সুরাইয়া, তিমিঙ্গিল? পুথন মৃদু স্বরে বলে, ঢেউটা কোথায় গেল? এরপর ঝিমিয়ে পড়ে সে। ক্যাপ্টেনের নির্দেশে পুথনকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এরপর হারপুন যন্ত্রটাকে ফাঁকা জায়গায় আনা হলো। সেটাকে ঠিক করে রাখে দুজন। তবে ক্যাপ্টেনের কড়া হুকুম, তার নির্দেশ না পেলে কেউ যেন জীবটাকে আঘাত না করে। অবশ্য সত্যি সত্যিই যদি তিমিঙ্গিলের মতো কোনো জীবকে দেখা যায়। উন্নি ছাড়া দারুণ উৎকণ্ঠার মধ্যে সকলের সময় কাটে। চুপি চুপি উন্নি পালিয়ে আসে ওদের কাছ থেকে দূরে। চারপাশ ভালো করে দেখে বন্ধ করে দেয় দরজাটা। বিছানার তলা থেকে বের করে আনে একটা বন্দুক, সেটাকে দুমড়ে গুলি ভরে। এরপর দরজা খুলে চুপি চুপি বাইরে আসে। তারপর সকলের অলক্ষ্যে জাহাজের অন্য পাশে এসে দাঁড়ায়। অন্ধকারের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে বাগিয়ে ধরে হাতের বন্দুকটা। জ্বলছে ওর চোখ দুটো ধক ধক করে। তিরুনালকে হাতের কাছে পেলে ও হয়তো ছিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে। সাগরের জলে তাকিয়ে আছে উন্নি, আর ভাবছে শত্রুকে নাগালের মধ্যে পেলে কিভাবে গুলি করবে।
ওর স্থির বিশ্বাস ওই তিমিঙ্গিলকে আশ্রয় করেই বেঁচে আছে তিরুনাল। হঠাৎ সুরাইয়ার মুখটা ভেসে ওঠে উন্নির মনে। কে সুরাইয়া? দিনরাত সাগরের দিকে তাকিয়ে কাকে খোঁজে লোকটা? রাতের বেলায় জেগে জেগে কি করে? একটু আগে সাগরে ঝাঁপিয়ে পড়েছিল কেন? তবে কি পুথন মরেনি? ভয়ে কেঁপে ওঠে উন্নির বুকটা। মনকে বোঝাতে চেষ্টা করে পুথন, ছেলে মেয়ের শোকে কবে মরে ভূত হয়ে গেছে। আবার ভাবে, তাই বা কী করে হয়? পুথন যে মরে গেছে এ খবর সে এখনও পায়নি। ঢেউ দেখে সুরাইয়া ওরকম অস্থির হয়েই বা পড়ে কেন? তাহলে সুরাইয়াই কি পুথন? ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। বন্দুকটা দুহাতে চেপে ধরে উন্নি। চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে। হাতের আর কপালের শিরাগুলো ফুলে ওঠে। দপদপ করে ওগুলো উত্তেজনায়। বন্দুকটাকে শক্ত করে ধরে ধীরে ধীরে নিজেকে লুকিয়ে সুরাইয়ার ঘরের দিকে এগোয় উন্নি। দু চোখে ওর জিঘাংসা। ধীরে ধীরে নিচের দিকে নামছে রঞ্জন। সার্চ লাইটের তীক্ষ্ণ আলোয় সামনের সব কিছু পরিষ্কার হয়ে ফুটে উঠছে তার চোখের সামনে। এ এক নতুন জগৎ, নতুন অনুভূতি। এখানে হই হট্টগোল নেই, চিৎকার চেঁচামেচি নেই। সর্বত্র এক অখণ্ড নীরবতা, নিস্তব্ধতা। নিচেই নামছে রঞ্জন। মাঝে মাঝে এক ঝাঁক নল বা টিউবমুখো মাছ ছুটে পালাচ্ছে চোখের সামনে দিয়ে। এক সময় একটা সাদা হাঙ্গার ছুটে এলো ব্যাথিসেলের কাছে। ওর গায়ে মুখ রেখে ঘুরতে লাগলো চারপাশ। পরীক্ষা করে দেখে ওটা খাবার জিনিস কিনা। সার্চ লাইটটা একবার নিভিয়ে দেয় রঞ্জন। পরক্ষণেই সুইচ অন করতেই ওর সুতীক্ষ্ণ তীব্র আলোটা আচমকা ছুটে যায় সামনের দিকে। পালিয়ে যায় ক্ষুদে রাক্ষসটা। এরপরেই রে মাছের একটা ছোট পরিবার চ্যাপ্টা দেহ আর লম্বা সরু লেজ নিয়ে হাজির হলো সামনে। অবাক চোখে একবার ব্যাথিসেল যন্ত্রটার দিকে চেয়ে উল্টো দিকে চলে গেল। বস্তুটাকে গ্রাহ্যের মধ্যেই আনল না। বেশ মজা পেল রঞ্জন যখন একটা মাঝারি আকারের করাত মাছ তার ইয়া লম্বা করাতের মতো দ্বারা বিশিষ্ট নাক নিয়ে যুদ্ধংদেহী ভাব নিয়ে তেড়ে এলো ব্যাথিসেলের দিকে। বাছাধন সজোরে একবার ব্যাথিসেলের গায়ে ঢু মেরেই তীর বেগে অন্যদিকে ছুটে পালালো। তার ওই অবস্থা দেখে একটা আধ ঠুটো মাছ, যার নিচের ঠোঁটটা বকের চেয়েও লম্বা, আন্না এগিয়ে ছুট মারল পিছু দিকে। এই সময় রঞ্জনের ব্যাথিসেল যন্ত্রটাও দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারল যন্ত্রটা মাটি স্পর্শ করেছে। চতুর্দিকে আগাছা আর শ্যাওলা, বিভিন্ন ধরনের ঝিনুক আর শামুক আগাছার গায়ে লেপ্টে আছে। বিচিত্র ধরনের বিচিত্র রঙের মাছগুলো চুপচাপ আলস্যের সঙ্গে সময় কাটাচ্ছে। সার্চ লাইটের ছটায় তাদের মধ্যে যেন প্রাণের জোয়ার এলো, স্ফূর্তির বন্যা বইতে লাগলো। খাদ্যের সন্ধানে ওরা ছুটোছুটি শুরু করে। দু একটা ঠান্ডা সাগরের মাছ বা জীব এসে অতিথি হয়েছে, তবে দেখে মনে হয় বেশ দুর্বল হয়ে পড়েছে। এই পরিবেশে বা উষ্ণ স্রোতে খাপ খাওয়াতে পারছে না। হয়তো যেমন একটা ইল মাছের ঝাঁক রঞ্জনের চোখে পড়ল। ছোট বড় মিলিয়ে গোটা দশেক হবে। পথ ভুলে এদিকে এসে পড়েছে। ঠিক সাপের মতো হিলহিল করতে করতে এদিক ওদিক ছুটছে খাবারের সন্ধানে। ওদের গায়ে হাত দিতে ইচ্ছে করে রঞ্জনের, কারণ ও শুনেছে বৈদ্যুতিক ইল হলে শক দেবে। কিন্তু দুর্ভাগ্য ওর, হাত বের করতে পারে না। এই সময় রঞ্জনের খেয়াল হলো ব্যাথিসেলটা একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। প্রথমটায় অবাক হলেও পরে বুঝল তার নির্দেশ মতো জাহাজটা এগিয়ে যাচ্ছে। একটু একটু করে অজানা রাজ্যের কত জানা অজানা সামুদ্রিক গাছ, মাছ, জীবেদের মধ্যে দিয়ে ওর ব্যাথিসেল এগিয়ে চলেছে। হঠাৎ ও কি! বিস্ময়ে রঞ্জনের চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। ওই যে খাড়া হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে চীনের ড্রাগন। তুমি যাই বলো না কেন শঙ্কর, তিমিঙ্গিল বলে কিছু নেই, ওটা তিমি। আর তাই যদি হয় তাহলে বড়জোর জীবটা 20 থেকে 25 মিনিট জলের তলায় ডুবে থাকতে পারবে।
তারপর দম ছাড়তে ওপরে উঠে আসবেই। বুঝবো কেমন করে? ওই যে ফোয়ারা, ওদের মাথায় একটা ফুটো থাকে। জলের তলায় থাকতে থাকতে ওরা যখন দম ছাড়ে তখন ফোয়ারার মতো জল উঠতে আরম্ভ করে। তাহলে শুধুমাত্র রঞ্জনের উপর নির্ভর করে থাকলেই চলবে না, দূরবীন দিয়ে চারপাশ দেখতে হবে। এই সময় পুথনের ঘরের দিক থেকে একটা ভারী জিনিস পতনের আওয়াজ আসে। অবাক চোখে শঙ্কর একবার ক্যাপ্টেনের দিকে তাকায়। তারপর সন্দিগ্ধ চিত্তে পুথনের ঘরের দিকে যাবে বলে সবে পা বাড়িয়েছে, এমন সময় সাগরের তলা থেকে রঞ্জনের ফোন আসে। থেমে যায় শঙ্কর। ফোন ধরে ক্যাপ্টেন। হ্যালো রঞ্জন, কী হলো? অদ্ভুত জীব, চীনের ড্রাগনের মতো। কি হলো? রঞ্জন, রঞ্জন, কথা বলছো না কেন? অস্থির হয়ে পড়ে ক্যাপ্টেন। ফোনটা নীরব কেন? রঞ্জন কথা বলছে না কেন? তাহলে কি আর কোনোদিন রঞ্জনের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে না? ধীরে ধীরে অন্ধকারে নিজেকে লুকিয়ে পুথনের ঘরের দিকে এগোয় উন্নি, হাতে বন্দুক। তাকে জানতেই হবে কে সুরাইয়া, কোথায় তার বাড়ি, কি তার পরিচয়। সুরাইয়া যদি পুথন না হয় তাহলে ভালোই, আর যদি সে পুথন হয় তাহলে বন্দুক তো আছেই। একটা গুলি, তারপর সব শেষ। অন্ধকার আকাশটার দিকে তাকায় উন্নি, ভাবে রাত শেষ হতে আর দেরি নেই। অন্ধকার থাকতে থাকতেই কাজ শেষ করতে হবে। সবাই এখন তিমিঙ্গিলের খোঁজে ব্যস্ত, এই সুবর্ণ সুযোগ। পুথনের ঘরের সামনে এসে উন্নি একবার থমকে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে নেয় কেউ আছে কিনা, বা লুকিয়ে তার কার্যকলাপ দেখছে কিনা, কিন্তু কাউকে চোখে পড়ে না। খুব সাবধানে আস্তে আস্তে দরজা ঠেলে ঘরে ঢোকে উন্নি, তারপর বন্ধ করে দেয় দরজাটা। ঘুমোচ্ছে পুথন। কতদিন ভালো করে ঘুমোয়নি সে। রাতের পর রাত সাগরের দিকে চেয়ে দিন কেটেছে ওর। আজ ঘুমের কাছে হেরে গেছে পুথন। এগিয়ে যায় উন্নি, ওর দু চোখ ধকধক করে জ্বলছে। বন্দুকটাকে দৃঢ়ভাবে ধরে এগিয়ে যায় পুথনের দিকে। পুথনের বিছানার কাছে এসে দাঁড়িয়ে পড়ে উন্নি। ওর হিংস্র দৃষ্টিটা পুথনের পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক ঘোরাফেরা করে তারপর স্থির হয়ে দাঁড়ায় মুখের ওপর। কিন্তু ঘরের ক্ষীণ আলোয় মুখটা ভালো দেখা যাচ্ছে না। পকেট থেকে দেশলাইটা বের করে উন্নি, একটা কাঠি জ্বালে। ডান হাতে জ্বলন্ত কাঠিটা ধরে কোমর বেঁকিয়ে মুখ নিচু করে। পুথনের মুখের ওপর ঝুঁকে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে উন্নি। মুখে এক মুখ দাড়ি গোঁফ, মাথায় বড় বড় চুল, রংটা তামাটে। এক দৃষ্টে তাকিয়ে থাকে উন্নি পুথনের মুখের দিকে। চোখ দুটো বড় বড় হয়ে ওঠে উন্নির। একটা অজানা ভয় যেন উন্নির রক্ত জমিয়ে দিতে চায়। সেই মুখ, সেই চোখ, সেই নাক। শুধু মুখটা দাড়ি গোঁফে ভর্তি, আর রংটা তামাটে। এ তার চিরশত্রু বৈমাত্রেয় ভাই পুথন। উন্নির সমস্ত শরীরে কাঁপুনি ধরে যায়। মুহূর্তের অসাবধানতায় হাতের বন্দুকটা নিচে পড়ে যেতেই একটা জোর শব্দ হয়। ফু দিয়ে উন্নি কাঠিটাকে নিভিয়ে দেয়। তারপর ধীরে ধীরে উঠে একবার দেখে আসে বাইরেটা। তারপর তুলে নেয় বন্দুকটা। পুথনের বুকের উপর উঁচিয়ে ধরে বন্দুকটা। উন্নি এখন বাঘের চেয়েও হিংস্র। ওর থাবা পুথনের রক্তে লাল না হয়ে উঠলে উন্নির মনে শান্তি নেই, চোখে ঘুম নেই। বন্দুকের ঘোড়ায় হাত দেয় উন্নি। তারপর আঙুলের চাপ দিতে গিয়েই থেমে যায় সে। একটা মারাত্মক ভুল করে ফেলেছিল সে। এখনই বন্দুকের শব্দ শুনে ছুটে আসতো সকলে, তারপর ছিঁড়ে ফেলতো উন্নিকে। বন্দুকটা নামিয়ে রাখে উন্নি। তারপর কোমর থেকে বের করে একটা বড় ছুরি। বাটের কাছে চাপ দিতেই ক্লিক করে একটা শব্দ তুলে খুলে যায় ছুরির পাতটা। বিজলিবাতির ক্ষীণ আলোর মধ্যেও চকচক করে ওঠে ছুরির পাতটা। হাতের মুঠোয় সজোরে চেপে ধরে উন্নি ছুরির বাটটাকে। শূন্যে উঠে যায় ওর ডান হাতটা। একবার ঝিলিক তুলেই ইস্পাতের পাটটা তীব্র গতিতে নেমে আসে, কিন্তু থেমে যায় মাঝপথে। বাইরে প্রচণ্ড হই হট্টগোল। কান খাড়া করে শোনে উন্নি।
একটা অর্থহীন চিৎকার কানে আসে শুধু। ভাবে, তাহলে কি ধরা পড়েছে জীবটা? আর তিরুনাল? নিশ্চয়ই তাকে পাওয়া গেছে। উন্নির সব আশা ব্যর্থ হয়ে যাবে যদি তিরুনালকে পাওয়া যায়। ওর মন বলছে সে বেঁচে আছে, তাই তাকে নিজের হাতে খুন করবার জন্যে এত দূরে এসেছে উন্নি। ছুরিটাকে কোমরে লুকিয়ে বন্দুকটাকে হাতে নিয়ে ছুটে বেরিয়ে যায় উন্নি ঘরের বাইরে। ক্যাপ্টেনের মতো রঞ্জনও অবাক হয়ে যায়। হাজারবার ডেকেও আর ক্যাপ্টেনের গলার স্বর শোনা যায় না। এদিকে সামনে সেই অদ্ভুত জীবগুলো, মুখটা ঘোড়ার মতো, ঢাবা ঢাবা দুটো চোখ, পিঠ থেকে ভ্রু পর্যন্ত বড় বড় কাটার মতো শুয়ে ভরা, লেজটা ঠিক কুমিরের মতো। রঞ্জন অনেক সামুদ্রিক জীবের নাম শুনেছে বা ছবিও দেখেছে, কিন্তু ঠিক এই ধরনের জীবের নাম শুনেছে কিনা বা কখনো ছবিতে দেখেছে কিনা মনে করতে পারে না। ভাবছে রঞ্জন, অবাক হয়ে ভাবছে শুধু। হঠাৎ বেজে ওঠে ফোনটা। হ্যালো ক্যাপ্টেন, কি হয়েছিল? যান্ত্রিক গোলযোগ। ভগবানকে ধন্যবাদ, ড্রাগন সামনেই রয়েছে। মুখটা দেখতে অনেকটা ঘোড়ার মতো, লেজ দিয়ে গাছ জড়িয়ে বিশ্রাম নিচ্ছে, লম্বায় 1 ফুটের মতো। কি বললে? সি হর্স? না, ভয়ের কিছু নেই। সকাল হয়ে গেছে, দিনের আলো ফুটে উঠছে একটু একটু করে। রঞ্জনের ব্যথিশেল থেকে সার্চ লাইটের তীব্র ফোকাস অজানা অন্ধকার রাজত্বের বুক চিরে এগিয়ে চলেছে সামনের দিকে। কত বিচিত্র ধরনের, বিচিত্র রঙের সামুদ্রিক গাছগাছড়ার এক অদ্ভুত জগৎ ভেসে উঠেছে চোখের সামনে। কি সুন্দর সুন্দর রঙিন মাছেদের ভিড় সেখানে। তাদের অনেকেরই নাম রঞ্জনের জানা। মাঝে মাঝে দু একটা দেবদূত মাছ সোনালি পাখনা নাড়িয়ে চোখের সামনে একবার ভেসে উঠেই মিলিয়ে যাচ্ছে আবার। কোথাও স্পঞ্জের ভিড়, আর তারই এধারে ওধারে সুন্দর সুন্দর রং বেরঙের ডানা খেলিয়ে ঘুরছে ফিরছে কতকগুলো প্রজাপতি মাছ। দু এক জায়গায় নির্জীবের মতো পড়ে রয়েছে গোটা কতক তারা মাছ। মাঝে মাঝে দু একটা গোট ফিনও দেখতে পায় রঞ্জন, ছাগলের মতো দাড়ি। ধীরে ধীরে এগিয়ে চলেছে ব্যথিশেল, সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে সার্চ লাইটের তীব্র ফোকাসটা। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে আলোটা। সামনেই দেওয়ালের মতো কি যেন রয়েছে। রঞ্জন ভাবে হয়তো ওটা একটা ডুবো পাহাড়ের দেহ, কিন্তু নড়ে ওঠে পাহাড়টা। সার্চ লাইটের আলোয় এক অকল্পনীয় দৃশ্য রঞ্জনের চোখে পড়ে। একটা মানুষ, দেহটা শ্যাওলায় ঢাকা, বিরাটকায় এক জীবের বুকের দুধ খাচ্ছে। অবাক হয়ে যায় রঞ্জন। সে স্বপ্ন দেখছে না তো? এ কি সত্যি? সাগরের নিচে মানুষ, আর ওই অদ্ভুত দৈত্যের মতো জানোয়ারটা? ওর মুখের ওপর আলো পড়তেই ভয়ে রঞ্জনের গা শিউরে ওঠে। শয়তানের মতো এক বীভৎস মুখ, মুখ বন্ধ, তবু অসংখ্য ঝাঁঝরার মতো লম্বা দাঁত দেখা যাচ্ছে, ঠিক যেন তারকা রাক্ষসী। ভয়ে রঞ্জনের রক্ত জমে আসার উপক্রম। ওটা যে একটা বৃহদাকার তিমি এটাও বুঝতে পেরেছে, কিন্তু ওই সমুদ্র মানব দেখতে অনেকটা বন মানুষের মতো। তিমির বাচ্চা, তাই বা কী করে হবে? ভাবতে ভাবতে অবাক হয়ে যায় রঞ্জন। রঞ্জনের ভাগ্য ভালো, তিমিটা ওর দিকে এগিয়ে আসছে না। ওর ব্যথিশেলকে হয়তো তারই মতো একটা জীব ভেবেছে, কিন্তু গলার ফুটো ছোট। ওর ভেতর দিয়ে ব্যথিশেলটা ঢুকবে কেন? সেই জন্যেই বোধহয় এদিকে লক্ষ্য নেই। রঞ্জনেরও অন্যদিকে লক্ষ্য ছিল না। এক দৃষ্টে তাকিয়েছিল রঞ্জন অতিকায় তিমিটার দিকে। ক্যাপ্টেনকেও রিলে করছিল সব কিছু। হঠাৎ সার্চ লাইটের আলোর পর্দায় ভেসে উঠল এক ভীষণ ভয়ঙ্কর কুচকুচে কালো সাপের দেহ, গায়ে অসংখ্য গর্ত। এরপর আরেকটা সাপ, তারপর আরেকটা। এবারে ভয়ে শিউরে ওঠে রঞ্জন। ওগুলো সাপ নয়, তার চেয়েও ভয়ঙ্কর। ওই তো ঢিবির মতো মাথা, একপাশে ড্যাব ড্যাব করছে দুটো চোখ, মাকড়সার মতো 8টা সুর, সুরগুলোর নিচে অনেকগুলো চোষক অক্টোপাস।
সাপের মতো হিলহিল করতে করতে জলদস্যুটার সুরগুলো শিকারের দিকে এগিয়ে চলেছে। পরম নিশ্চিন্তে সাগরের মানুষটা তিমির বুকের দুধ খাচ্ছে। ও বুঝতেই পারছে না যে ওর পিছু দিক থেকে 8টা সুর বাগিয়ে এগিয়ে আসছে ওর জম। সাবধান সাবধান, সব তৈরি হয় নাও সবাই। গঙ্গুলু, ট্রলারটাকে ঠিক করে রাখো। শঙ্কর, তুমি একটা বন্দুক নিয়ে তৈরি থাকো। এখনই দম ছাড়তে উঠে আসবে তিমিটা। ওটাকে ট্রলে করে আটকাতে হবে। ক্যাপ্টেনের কথায় অবাক হয়ে যায় খোকনবাবু। স্টল? টি স্টলের কথা বলছো ক্যাপ্টেন? স্টল নয়, ট্রল। গভীর সাগরে মাছ ধরার জাল। ট্রল ছিঁড়ে পালালে হারপুন গান ছুড়ে তিমিটার গায়ে বল্লম বিঁধতে হবে। তবে সাবধান, আমি যতক্ষণ না বলছি কেউ বন্দুক চলবে না। আমি চাই অক্ষত অবস্থায় সাগরের মানুষটাকে বন্দি করতে। এরপর সকলের সামনে ওকে আমি তুলে ধরতে চাই। ও হবে পৃথিবীর আর এক আশ্চর্য। ক্যাপ্টেনের কথাগুলো উন্নিও শুনছে আর দাঁতে দাঁত ঘষছে। মাঝে মাঝে ঘোড়ার উপর চলে যাচ্ছে আঙ্গুলটা ওর কান দুটো ক্যাপ্টেনের দিকে। চোখ দুটো ভেসে বেড়াচ্ছে সাগরের ঢেউয়ের মাথায় মাথায়। হাতের আঙুল মাঝে মাঝে স্পর্শ করছে বন্দুকের ঘোড়া। মনটা সাগরের নিচে, সমুদ্র মানবের কাছে। উন্নি বুঝতে পেরেছে তিরুনাল মরেনি। ওই তিমিটাই ওকে আশ্রয় দিয়েছে, বাঁচিয়েছে, মানুষ করে তুলেছে তার পরম শত্রুকে। মনে মনে ভাবে, কি ভুলি না সেদিন করেছিল সে। কেন দুহাত দিয়ে সারাশির মতো ওর গলাটা টিপে ধরেনি। ট্রলটার এক প্রান্ত ধরে সাগরের দিকে চেয়ে আছে পুথন। ঘুম ভাঙার পর গত রাতের সব কিছু মনে পড়তেই বাইরে বেরিয়ে এসেছিল পুথন। একবার জলে ঝাঁপ দিতে যায়, কিন্তু ধরে ফেলে খালাসিরা। ক্যাপ্টেনের নির্দেশে ওকে ঘরে পুরে রাখা হচ্ছিল। শেষে অনেক অনুনয় বিনয়ের পর ছাড়া পায়। জালের এক প্রান্ত ধরে আছে পুথন। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। কি করবে কিছুই ঠিক করতে পারে না রঞ্জন। অথচ ও বুঝতে পারছে একটা কিছু করা দরকার। তা নইলে মানুষের মতো ওই জীবটাকে কিছুতেই বাঁচাতে পারা যাবে না অক্টোপাসের হাত থেকে। 8টা সুর সাপের মতো হিল হিল করতে করতে এগিয়ে যাচ্ছে সমুদ্র মানবের দিকে একটু একটু করে। কি বিশ্রী আর কদাকার জীবটা, সাক্ষাৎ জম। অন্ধকারে ওর দুটো ডেবরা ডেবরা চোখ যেন জ্বলছে। কি বীভৎস, কি ভয়ঙ্কর। এক মনে তিমির বুকের দুধ খাচ্ছে মানুষের মতো জীবটা। রঞ্জন ওর নাম দেয় সমুদ্র মানব। তিমিটা চিরুনি দাঁত বের করে জল গিলছে মাঝে মাঝে। ধীরে ধীরে সাবধানে গুটি গুটি এগিয়ে যাচ্ছে অক্টোপাসটা। দুজনার মধ্যে ব্যবধানটা ক্রমশই কমে আসছে। হাত তিনেক দূরে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অক্টোপাসটা। হিংস্র বাঘের মতো শিকারের ওপর লাফিয়ে পড়ার জন্যে তৈরি করে নিজেকে। একটা সুর সাপের মতো হিলহিল করতে করতে একবার সমুদ্র মানবের দেহটা স্পর্শ করে। তারপর এগিয়ে গিয়ে আঁকড়ে ধরে কোমরটা, টানতে আরম্ভ করে নিজের দিকে। প্রথমটায় অবাক হয়ে যায় সমুদ্র মানব। তারপর বুঝতে পারে ব্যাপারটা। সঙ্গে সঙ্গে রাক্ষসটার মুখোমুখি হয়। দুহাত দিয়ে ছাড়াতে চেষ্টা করে সুরটাকে। রণকৌশল অদ্ভুত, কিন্তু অক্টোপাসটা একটা একটা করে 8টা সুর দিয়ে জড়িয়ে ধরে মানুষটাকে। অক্টোপাস আর সমুদ্রের মানবের মধ্যে এবারে শুরু হয় দারুণ লড়াই। এতক্ষণে তিমিটাও বুঝতে পারে সব কিছু। অক্টোপাসটার দিকে একবার তাকায় সে। মনে হয় চিনতে পেরেছে জীবটাকে। সাগরে ওরকম জীবের সঙ্গে ওর বোধ হয় প্রায়ই দেখা হয়। লড়াইও যে হয় না তা নয়, তবে তার কাছে ওরা তুচ্ছ। মজা দেখছে তিমিটা। তার পালক পুত্রের ক্ষমতার পরিমাপ করছে। সমুদ্র মানব যে তিমিটার নিজের সন্তান নয়, এটা বুঝতে পেরেছে রঞ্জন। তিমিটা হঠাৎ যেন খুবই চঞ্চল হয়ে পড়ে। মনে হয় বাতাস নেবার সময় হয়ে এসেছে। বেশি দেরি করলে তার ছেলেটার সঙ্গে সেও মারা পড়বে। তাই অযথা দেরি না করে অক্টোপাসটার সঙ্গে লড়াইয়ের জন্য এগিয়ে যায়। তিমিটা অক্টোপাসকে আঘাত করার আগেই হঠাৎ কোথা থেকে একটা প্রকাণ্ড হাতুড়ি মাথা হাঙর ছুটে এসে দারুণ জোরে ঢু মারে তিমিটার গায়ে। তারপর পিছিয়ে গিয়ে সেকেন্ডের মধ্যে একটা বিরাট হাঁ করে আবার ছুটে যায় তিমিটার দিকে। ওদিকে 8টা সুর দিয়ে অক্টোপাসটা চেপে ধরেছে সমুদ্র মানবকে। আর সমুদ্র মানবও
প্রাণপণের সমস্ত শক্তি দিয়ে ওর সুরগুলোকে দেহ থেকে ছাড়িয়ে দিতে চেষ্টা করছে। মাঝে মাঝে ছাড়িয়ে দিয়ে পিছলে বেরিয়ে আসছে, কিন্তু পরাজয় স্বীকার করে পালিয়ে যায় না ধাত্রী মায়ের কাছে। ওর কাছে পরাজয় মানে মৃত্যু। তাই আবার বীর বিক্রমে বিপরীত দিক থেকে ছুটে যায় অক্টোপাসটার কাছে। কোনো রকমে মাথায় বা গায়ে আঘাত করতে পারলেই কাবু করা যাবে রাক্ষসটাকে। এটা ওই মানুষটা খুব সম্ভব ভালোভাবেই জানে। রাক্ষসটাও সজাগ আর সতর্ক। সেও ঘুরে দাঁড়ায় সঙ্গে সঙ্গে, তারপর সাপের মতো সুরগুলো দিয়ে পিষে মারতে চেষ্টা করে ওর শিকারকে। অবাক হয়ে দেখছে রঞ্জন। ক্যামেরা থাকলে ছবি তুলে নিত। তাছাড়া মনের মধ্যে ওর এখন অন্য চিন্তা। যে করেই হোক সমুদ্র মানবকে বাঁচাতে হবে। কাগজের খবর অনুযায়ী ও যদি মানুষই হয়, ওকে আবার মানুষের সমাজে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন তিমিটা যদি হাতুড়ি মাথা হাঙরটাকে হারিয়ে এখনই ফিরতে পারে তাহলেই রক্ষে। কিন্তু ওদের দিকে তাকাতেই রঞ্জনের চোখ কপালে ওঠার জোগাড়। প্রচণ্ড লড়াই চলেছে দুজনের মধ্যে। সাগরের জল তোলপাড়। কখনো তিমিটা লেজ দিয়ে ঝাপটা মারছে হাতুড়ি মাথাকে, পরক্ষণেই হাঙরটাও দ্বিগুণ জোরে এসে ঢু মারে তিমিটাকে। রেগে যায় তিমিটা, হাঙরটাকে আবার ঝাপটা মারে। এ যেন ভীম আর ঘটোৎকচের যুদ্ধ। কেউ কম যায় না কিছুতে। দম ফুরিয়ে আসছে সমুদ্র মানবের। ক্লান্ত হয়ে পড়ছে আস্তে আস্তে। শ্বাস নেবার জন্যে আকুলি পিকুলি করছে। এর ওপর অক্টোপাসটাও সজোরে চেপে ধরেছে ওর দেহটা। সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সমুদ্র মানব। হঠাৎ এক আশ্চর্য কাণ্ড ঘটে যায় সেকেন্ডের মধ্যে। তিমির লেজের ঝাপটায় হাতুড়ি মাথা আছড়ে এসে পড়ে অক্টোপাসের ওপর। অক্টোপাসটা সমুদ্র মানবকে ছেড়ে জড়িয়ে ধরতে চেষ্টা করে হাতুড়ি মাথাকে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে শত্রু প্রবল শক্তিশালী। সঙ্গে সঙ্গে অক্টোপাসটা দেহ থেকে কালির মতো রস ছিটোতে শুরু করে। দেখে মনে হয় একটা ঘন কালো মেঘ ছুটে এসে চারদিক ঢেকে ফেলল। এই সুযোগে হাতুড়ি মাথা হাঙরটাও পালিয়ে যায়। হতভম্ব সমুদ্র মানব। হঠাৎ চঞ্চল হয়ে পড়ে সে। ধাত্রীমার কথা মনে পড়ে। ছুটে যায় তিমিটার দিকে। তিমিটাও ওরই খোঁজে আসছিল। ছেলেকে দেখতে পেয়ে খুব খুশি। বারবার ওর গায়ে মুখ ঘষে আদর জানায়। পালক পুত্রকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে ওর আদরের মাত্রাটা যেন বেড়ে যায়। হঠাৎ চঞ্চল হয়ে পড়ে ওরা। সমুদ্র মানব তিমির পিঠে উঠে পড়ে। রঞ্জন বুঝতে পারে ওরা এবার দম ছাড়তে ওপরে উঠবে। রঞ্জন ক্যাপ্টেনকে সব জানায়। ধীরে ধীরে রঞ্জনের ব্যাথিশেলটা এবারে ওপরে উঠতে শুরু করে। এদিকে ডেকের ওপর হৈ হৈ কাণ্ড। ক্যাপ্টেন আর শঙ্কর ফোন পাওয়ার পরই রীতিমতো চিৎকার শুরু করে দেয়। ক্যাপ্টেন ঘন ঘন পায়চারি করে আর সকলকে তাদের কর্তব্য সম্বন্ধে উপদেশ দেয়। ট্রল নিয়ে কেউ বা হারপুন, কেউ তীর ধনুক অথবা বন্দুক নিয়ে প্রস্তুত থাকে। তবে ক্যাপ্টেনের কড়া নির্দেশ একমাত্র আত্মরক্ষার্থেই যেন গুলি ছোড়া হয়। অকারণে গুলি ছুড়ে তিমিটাকে যেন খেপিয়ে না দেওয়া হয়। আর সমুদ্র মানবের গায়ে কেউ যেন ভুলেও আঘাত না করে। ওকে জীবন্ত ফিরিয়ে নিয়ে যেতে হবে। ও সাগরের বিস্ময়, ও মাটির বিস্ময়। উন্নিও প্রস্তুত। তার চরম শত্রুকে সে যেভাবেই হোক নিপাত করবে। ক্যাপ্টেনের নির্দেশকে গ্রাহ্যের মধ্যেই আনে না সে। ওই চশমা চোখে লোকটাকে দেখলেই উন্নির গা হাত পা জ্বলে যায়। বন্দুকের ঘোড়ায় আঙুল ঠেকিয়ে মনে মনে এইসব ভাবে উন্নি। কখনো ভাবে বেগতিক দেখলে অন্য পথ ধরবে। কদিন রাতের অন্ধকারে উন্নি লক্ষ্য করেছে কালো ছায়ার মতো খান কয়েক কেন ঘুরঘুর করছে জাহাজের চারপাশে। একদিন সাহসে ভর করে ও বেশ কিছু বিস্কুট ছুঁড়ে দিয়ে ভাব জমাতে চেষ্টা করেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে কেনগুলো অন্ধকারে মিলিয়ে গিয়েছিল আবার। ওপরে উঠে আসে রঞ্জন, কিন্তু তখনও তিমিটার দেখা নেই। সকলেই কাণ্ড দেখে অবাক। রঞ্জনও চিন্তিত হয়ে পড়ে। উঠে আসার সময় সাগরের মধ্যেই তিমিটা হারিয়ে গিয়েছিল ঠিকই, তা সত্ত্বেও রঞ্জনের দৃঢ় বিশ্বাস বাতাস নিতে তিমিটা এখনই আর এইখানেই কোথাও না কোথাও উঠবে। ভাবছে রঞ্জন আর চারদিকে তাকিয়ে দেখছে। এই সময় পুথন চিৎকার করে ওঠে, ঢেউ আসছে, ঢেউ, ছেড়ে দাও আমায়, আমি যাব।
পুথনের চিৎকার শুনে সকলেই ভালো করে তাকায় সাগরের দিকে। সত্যিই একটা বিরাট ঢেউ সাগর ফুঁড়ে ওপরে উঠছে। ফুটো দিয়ে দম ছেড়েছে তিমিটা। ফোয়ারার মতো জল উঠছে। দেখতে দেখতে ফুলে ওঠে সাগরের বুক। এরপর তিমির লেজের কিছুটা সকলের চোখে পড়ে, তারপর মুখ আর পিঠ। সবিস্ময়ে সকলে দেখে তিমির পিঠের ওপর বন মানুষের মতো একটা লোমশ প্রাণী শুয়ে রয়েছে, দেখতে প্রায় মানুষেরই মতো। অবাক হয়ে সকলেই সেদিকে চেয়ে থাকে। জীবটার সব কিছু আছে, নাক, চোখ, মুখ, কান, সব। বিস্ময়ের ঘোর কেটে যাবার প্রায় সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে ক্যাপ্টেন, এগিয়ে চলো, এগিয়ে চলো পাইলট, জাহাজটাকে তিমিটার কাছে নিয়ে চলো। এগিয়ে চলে জাহাজটা। ভয় আর বিস্ময়ে বোবা হয়ে গেছে সকলে। যারা ট্রল ধরে দাঁড়িয়ে আছে তারাও ভয়ে কাঠ। ক্যাপ্টেন ভালোভাবেই জানে ট্রলে তিমি ধরা যাবে না, তবে ওই মানুষের মতো অদ্ভুত জীবটাকে ধরা যেতে পারে। তিমিঙ্গিলের অস্তিত্বে ক্যাপ্টেন মোটেই বিশ্বাসী নয়, কিন্তু কাগজের সেই খবরটাকেও ভোলেনি ক্যাপ্টেন। সিম্যান অন সি, সাগরের ওপর সমুদ্র মানব। কতদিন ক্যাপ্টেন ভেবেছে এও কি সম্ভব? জলের তলায় মানুষ কতদিন থাকতে পারে? বাতাসের অভাবে মরতে তাকে হবেই। আবার ভেবেছে হয়তো বাঁচতে পারে স্তন্যপায়ী তিমির দুধ খেয়ে। তার আশ্রয়ে হয়তো বড় হয়ে উঠছে একটা মানব শিশু। তিমিটার সঙ্গে বাতাস নিতে সেও ওপরে ওঠে, আর ওই 20 মিনিট জলের তলায় থাকা হয়তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। 7-5 ভাবছে ক্যাপ্টেন। হঠাৎ কেঁপে ওঠে সকলের বুক। গুরুম গুরুম। চোখের সামনে জলের ওপর লাফিয়ে পড়ে সমুদ্র মানব। তিমিটাও সাগরে একটা আলোড়ন তুলে ডুব দেয় জলে। ঠিক এই সময় জাহাজের ওপাশ থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে উন্নি, বাঁচাও বাঁচাও। ক্যাপ্টেন আর শঙ্কর ছুটতে ছুটতে এগিয়ে যায় উন্নির দিকে। অন্য সকলে নড়বার শক্তিটুকুও হারিয়ে ফেলে। উন্নিকে দেখেই ক্যাপ্টেন সুধ হয়, কী ব্যাপার উন্নি, কে বন্দুক ছুড়ল? সুরাইয়া ক্যাপ্টেন, সুরাইয়া। ও নিশ্চয়ই খেপে গেছে। খেপে গেছে? তাই বোধ হয়। কী আর বলবো ক্যাপ্টেন, কদিন থেকেই মনটা খারাপ। বাড়িতে ছোট্ট ছেলেটাকে রেখে চলে এসেছি। ছেলেটা আবার আমাকে ছেড়ে মোটেই থাকতে চায় না। নিরিবিলিতে বসে ওর কথা ভাবছিলাম। সুরাইয়ার চিৎকার শুনে সাগরের দিকে তাকাতেই দেখি সাগরের বুকটা ফুলে উঠছে ধীরে ধীরে। তারপর দেখলাম একটা অদ্ভুত জীব সাগর ফুঁড়ে উঠছে। অবাক হয়ে চেয়ে আছি, হঠাৎ মনে হলো আমার পাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে। চেয়ে দেখি সুরাইয়া। ও মানুষের মতো জীবটার দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে পিছু দিক থেকে ওকে আঁকড়ে ধরলাম, যদি ওর বন্দুকের হাত থেকে ওই অদ্ভুত মানুষটাকে বাঁচানো যায় এই ভেবে। কিন্তু হলো না। তার আগেই 2টো গুলি ছুটে গেল সাগরের দিকে। আমি বললাম, কি করলি সুরাইয়া, সর্বনাশ করলি। ক্যাপ্টেন তোকে আস্ত রাখবে না। ও তখন মুখ ভেঙচে বন্দুক উঁচিয়ে আমার দিকে তেড়ে এলো। ওই ওই দেখুন ক্যাপ্টেন, সুরাইয়া এদিকেই আসছে। ওর হাতে বন্দুক, ওর 2 চোখ দিয়ে আগুন ঝরছে। আমাকে বাঁচান ক্যাপ্টেন, ও খেপে গেছে। সুরাইয়া আমায় খুন করবে। ক্যাপ্টেনের নির্দেশে 5-6 জন লোক ধরে ফেলে পুথনকে। উন্নি ছুটে গিয়ে হাত থেকে কেড়ে নেয় বন্দুকটা। নিষ্ফল আক্রোশে ফুলছে পুথন আর গজগজ করছে, আমায় ছেড়ে দাও, ওকে আমি খুন করব। গর্জে ওঠে ক্যাপ্টেন, ওর হাত পা বেঁধে পুড়ে রাখো একটা ঘরে, আর আমার কথা অগ্রাহ্য করার জন্যে ওর শাস্তি 25 গা চাবুক। উন্নির ওপরই ভার পড়ে চাবুক চালাবার। মনে মনে ক্রূর হাসি হাসে উন্নি। তার চক্রান্ত সফল। হতভাগা পুথন ওকে বাধা দিতে গিয়েছিল, যাতে উন্নি ওর চরম শত্রু তিরুনালকে গুলি না করতে পারে। প্রতিফল, একটু পরেই তার চাবুকের ঘায়ে যখন পুথনের পিঠটা ফেটে চৌচির হয়ে যাবে, তখন শান্তি পাবে উন্নি। পুথনকে 4-5 জন খালাসি টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে যায়। তারপর হাত পা বাঁধা অবস্থাতেই ফেলে দেয় মেঝের ওপর। ঘর থেকে পুথনের চিৎকার ভেসে আসে, ছেড়ে দাও, আমায় তোমরা ছেড়ে দাও, আমি ওকে খুন করব, ওকে গুলি করে মারব। দরজা বন্ধ করে ফিরে আসে খালাসিগুলো। ক্রোধে বেশ কিছুক্ষণ গর্জন করে পুথন। উন্নি তার আদরের দুলাল তিরুনালকে লক্ষ্য করে বন্দুক ছুড়ল, অথচ সে কিছুই করতে পারল না। তবে কেড়ে নিয়েছিল বন্দুকটা। ভেবেছিল খুন করবে উন্নিকে তারই বন্দুক দিয়ে,
কিন্তু পালিয়ে এলো কুলাঙ্গারটা। ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে পুথন। কতক্ষণ ঘুমিয়েছে জানে না। হঠাৎ দরজা খোলার শব্দে ওর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে উন্নি ওর ঘরে ঢুকছে। ওর হাতে একটা চাবুক, দু চোখ দিয়ে ঠিকরে পড়ছে আগুন। পুথনের দিকে চেয়ে ক্রূর হাসি হাসতে হাসতে আর চাবুকটাকে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসছে উন্নি। বেলা গড়িয়ে সন্ধে নামছে সাগরে। ডেকের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছে শঙ্কর। তিমিটা খেপে গিয়ে বার দুই চেষ্টা করেছে জাহাজটাকে আক্রমণ করতে, কিন্তু অল্পের জন্যে বেঁচে গেছে এটা। বন্দুক আর বল্লম নিয়ে সবাই প্রাণপণে তিমিটার সঙ্গে যুদ্ধ করে ওকে তাড়িয়ে দিয়েছে। দিনের বেলায় বাঁচলেও রাতে কী যে ঘটবে ভেবে শিউরে ওঠে শঙ্কর। তিমিটা যদি প্রতিশোধ নিতে রাতে আক্রমণ করে তাহলে বিপদ অনিবার্য। আর তার সম্ভাবনাও যে নেই এ কথা বলা যায় না, কারণ তিমিটা যতদূর সম্ভব আঘাত পেয়েছে বন্দুক অথবা বল্লমের খোঁচায়। ক্যাপ্টেন অবশ্য সকলকেই সাবধান করে দিয়েছে, সকলে পালা করে সাগরের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। ডেকের ওপর দাঁড়িয়ে সাগরের দিকে চেয়ে চেয়ে ভাবছে শঙ্কর। এই সময় স্পষ্ট তার কানে ভেসে আসে ডিম 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 শব্দ। ভয়ে শঙ্করের বুকটা কেঁপে ওঠে। এর ওপর দূর, বহু দূর থেকে দাড়ি টানার ছপ ছপ শব্দ ওর ভয়টা বাড়িয়ে দেয়। কেবিনে ফিরে যাবে বলে পা বাড়িয়েছে, এমন সময় ডিম ডিম ছপ ছপ শব্দ ছাপিয়ে একটা আর্তনাদ ভেসে আসে। বাঁচাও, কে আছে বাঁচাও! সঙ্গে সঙ্গে শীষের মতো চাবুকের আওয়াজ ভেসে আসে, সপাং সপাং। ভয়ে সবাই কাঁপতে শুরু করে। উন্নি পুথনের ওপর চাবুক চালাচ্ছে। আজ যেন ভীষণ ভয়ঙ্কর অন্ধকার নামছে সাগরের ওপর। সকলের বুক দুমড়ে উঠছে যন্ত্রণায়। হাড় হিম করা ডিম ডিম শব্দটাও মনে হচ্ছে জাহাজের দিকে এগিয়ে আসছে। ভয়ে কাঁপছে সবাই। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে পুথনের তীক্ষ্ণ আর্তনাদ আবার শোনা যায়, তিরুনাল, তিরুনাল! চমকে ওঠে জাহাজের সবাই। শঙ্কর সোজা হয়ে দাঁড়ায়। খোকনবাবু ভয়ে একটা ফাঁকা ড্রামের মধ্যে ঢুকে পড়ে। গম্ভীর হয়ে ওঠে ক্যাপ্টেনের মুখ। কোথায় যেন তিরুনাল নামটা শুনেছে। বেশ কিছুক্ষণ ভাবে ক্যাপ্টেন। তারপর হঠাৎ মনে পড়ে যায় ঠিক এই নামটাই কিছুদিন আগে কাগজে দেখেছিল সে। কোনো এক জেলের ছেলে সাগরে হারিয়ে যায়, সেই ছেলেটার নামই তিরুনাল। সাগরের ওপর তিরুনালকে অনেকে দেখেছে হারিয়ে যাওয়ার পরও। তাহলে সুরাইয়াকে কি তার পরিচয়? কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন পুথন যে ঘরে বন্দি সেই ঘরের দিকে ছুটে যায়। ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে ক্যাপ্টেন। দরজা ভেতর থেকে বন্ধ। বারবার দরজার উপর আঘাত করে ক্যাপ্টেন। ওন্নে, দরজা খোলো, ওন্নে, ওন্নে! কিন্তু কে কার কথা শোনে? উনি একবার দরজার দিকে তাকিয়ে ক্রূর হাসি হাসে, তারপর আবার চাবুকটা শূন্যে তোলে। তিরুনাল, শোন শয়তান, তোর তিরুনাল আর কোনোদিন ফিরে আসবে না। আমার বন্দুকের গুলি খেয়ে সে এখন জমের বাড়ি গেছে। চিৎকার করে ওঠে পুথন। না না, সে বেঁচে আছে, সে মরেনি, সে মরতে পারে না। বিকট শব্দ করে হেসে ওঠে উন্নি। সে মরেনি, সে মরতে পারে না। এরপর দাঁতে দাঁত ঘষতে ঘষতে বলে, তোর ছেলে জমের বাড়ি গেছে, এবারে তুইও তার কাছে যা। চাবুকটা আবার শূন্যে তোলে উন্নি, কিন্তু সেটা পুথনের ওপর পড়ার আগেই প্রচণ্ডভাবে দুলে ওঠে জাহাজটা। উন্নি মেঝের ওপর আছড়ে পড়ে। সকলের সঙ্গে সেও গড়াগড়ি খায়। এদিকে ডেকের ওপর গড়াগড়ি খেতে খেতে ক্যাপ্টেন সমানে চিৎকার করে চলেছে, বন্দুক ছোড়ো, হারপুন ছোড়ো, তীর ধনুক চালাও, সবাই সাবধান। সঙ্গে সঙ্গে আবার একটা ধাক্কা। জাহাজের এক জায়গা থেকে একটা কর্কর শব্দ ওঠে। ভয়ে চিৎকার করে ওঠে ক্যাপ্টেন, ফায়ার, ফায়ার, মেরে ফেলো ওটাকে, তা নইলে আমাদের সবাইকে মরতে হবে। সকলে মেঝের ওপর পড়ে থাকে, ওঠে না। বিপদের সংকেত পেয়ে সকলেই প্রাণ বাঁচাতে ব্যস্ত। এরপর আর কিছু ঘটল না। সকলেই উঠে পড়ে একে একে। পুথনকে ছেড়ে দিয়ে উন্নি দরজা খুলে বাইরে আসে। ঠিক এই সময় জাহাজের এক প্রান্ত থেকে
ক্যাপ্টেনের চিৎকার শোনা যায়, শঙ্কর, শঙ্কর, তুমি কোথায়? আবার সকলের মুখে নেমে আসে ভয়ের ছায়া। অনেকটা খোঁজাখুঁজি চলল, কিন্তু শঙ্করের দেখা পাওয়া গেল না। জাহাজে শোকের ছায়া নেমে এলো। কেউ ভাবল শঙ্করকে তিমিতে খেয়েছে, কেউ বলেই ফেলল এ নিশ্চয়ই সেই হাঙরটার কাজ। ভাবছে ক্যাপ্টেন। মনের মধ্যে একটার পর একটা ছবির মতো ভেসে উঠছে। মাঝে মাঝে একটা সন্দেহের অস্পষ্ট মেঘ মনের মধ্যে বারবার আনাগোনা করছে। শঙ্কর জারোয়াদের শিকার হয়নি তো? ভয়ে ক্যাপ্টেনের গায়ে কাঁটা দেয়। রাতে কারো চোখে ঘুম আসে না, জেগে আছে ক্যাপ্টেন। মাঝে মাঝে তন্দ্রায় নেমে আসছে ওপরের পাতা, কিন্তু বিশ্রী স্বপ্ন দেখে জেগে ওঠে আবার। উঠে পড়ে ক্যাপ্টেন, দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। শঙ্করের বিয়োগ ব্যথায় ঘন ঘন জল নেমে আসে দু চোখে। বাইরের সাগরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছিল ক্যাপ্টেন। হঠাৎ একটা গোঙানি শব্দ শুনে চমকে ওঠে। বুঝতে চেষ্টা করে শব্দের উৎসটা কোথায়, কিন্তু পরে শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যায় ক্যাপ্টেন। তারপর একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। এই ঘরেই বন্দি হয়ে আছে পুথন। দরজায় কান পাতে ক্যাপ্টেন। পুথন কাঁদছে, মাঝে মাঝে তিরুনালের নাম ধরে ডাকছে আর যন্ত্রণায় গোঙাচ্ছে। আশ্চর্য হয়ে যায় ক্যাপ্টেন, ভাবে কে এই সুরাইয়া? তিরুনালের সঙ্গে সুরাইয়ার সম্পর্কই বা কী? ক্যাপ্টেনের মনে হাজার প্রশ্নের ভিড় জমে। দরজা খুলে ঘরে ঢোকে ক্যাপ্টেন। ঘুমোচ্ছে উন্নি। অনেক দিন পরে একটু শান্তিতে ঘুমোচ্ছে সে। পুথনের পিঠে আজ সে মনের সুখে চাবুক চালিয়েছে। ইচ্ছে ছিল চাবুকের ঘা দিয়েই শেষ করে ফেলবে, কিন্তু হলো না। তার আশায় ছাই পড়ল। তবু শান্তি পেয়েছে উন্নি, আর সেই শান্তিতেই দু চোখের পাতা এক করতে পেরেছে। হঠাৎ ঘুম ভেঙে যায় উন্নির। দুলছে জাহাজটা। উঠতে চেষ্টা করে উন্নি, কিন্তু পড়ে যায়। বাইরে থেকে ক্যাপ্টেনের গলা শোনা যায়, গো ব্যাক পাইলট, পালিয়ে চলো, শীঘ্রই এখান থেকে পালিয়ে চলো। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে জাহাজটা। ভেতরে কজন প্রায় বলির পাঠার মতো ঠকঠক করে কাঁপছে। এখনই হয়তো তিমির লেজের ঝাপটায় চূর্ণ বিচূর্ণ হয়ে তলিয়ে যাবে সাগরের জলে। ডেকের ওপর একবারে প্রান্ত ভাগে দাঁড়িয়ে সাগরের দিকে চেয়ে চেয়ে ভাবছিল শঙ্কর। তারপর পুথনের আর্তনাদ কানে আসতেই ছুটে যাচ্ছিল উন্নির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ঠিক সেই সময়ে দুলে উঠল জাহাজটা, আর শঙ্কর জাহাজ থেকে ছিটকে পড়ল সাগরের জলে। প্রথমে বিমূঢ় হয়ে পড়েছিল শঙ্কর। তার বাকরোধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্যে। হাজার চেষ্টা করেও মুখ দিয়ে রা বের করতে পারেনি শঙ্কর। সে ডুবছিল একটু একটু করে। হঠাৎ তার কানে এলো ছপ ছপ দাঁড় টানার শব্দ। এরপর ৩-৪টে কালো লম্বা ছায়া এগিয়ে আসে তার দিকে। শঙ্কর চিৎকার করার আগেই কালো কালো লোহার মতো শক্তকটা হাত তাকে টেনে তুলে নেয় জল থেকে। শঙ্কর বুঝতে পারে সে কেনর ওপর, আর যারা তাকে টেনে তুলল তারা নিশ্চয়ই অঙ্গি বা জারোয়া। অন্ধকারে ভালো করে কিছু দেখতে পায় না শঙ্কর, শুধু ভূতের মতো কতকগুলো মূর্তি চোখে পড়ে। তারা সচল, তারা নির্বাকও নয়, ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। অন্ধকার ভেদ করে শনশন করে এগিয়ে চলেছে কেনটা। হাত মুখ বাঁধা অবস্থায় শঙ্কর পড়ে আছে। মনে দারুণ ভয়, কারণ সে জানে অঙ্গি বা জারোয়ারা দারুণ নিষ্ঠুর। নিঃশব্দে কেনটাকে টেনে নিয়ে চলেছে ভূতের মতো কালো লোকগুলো। মাঝে মাঝে ফিসফিস করে কথা বলছে। শঙ্করের কানে দু একটা কথা আসে। প্রায় ওরা বলছে শিয়া শিয়া, আবার বলছে টমিলুনো টমিলুনো। শঙ্কর ওদের ভাষায় কিছু না বুঝলেও কতকগুলো শব্দের অর্থ জানে, কারণ কিছুদিন আগেই এইসব উপজাতীয়দের নিয়ে লেখা একটা বই পড়েছিল। শিয়া বলতে ওরা ভূত প্রেতকে বোঝাচ্ছে, কিন্তু টমিলুনো কথাটার অর্থ কিছুতেই মনে করতে পারে না। মাঝে মাঝে লোকগুলো লারুম লারুম করছে আর কী সব খাচ্ছে। লারুমের নাম শুনেছে শঙ্কর, অঙ্গিদের প্রিয় খাদ্য। কাঁঠালের মতো পেয়াসাস বলে এক রকমের ফল হয়,
পাকলে ওরা ওই ফল সেদ্ধ করে তারপর ভেঙে বিচি বের করে। এরপর কোয়াগুলোর রসের সঙ্গে শুয়োরের চর্বি মিশিয়ে খেজুর রসের মতো জাল দেয়। রসটা মরে যখন খেজুরের গুড়ের মতো হয় তখন সেই ঘন পদার্থটাকে টুকরো টুকরো করে কেটে পাতা দিয়ে জড়িয়ে রেখে দেয়, পরে খায়। বেশ কিছুক্ষণ পরে কেন এসে থামে কিনারায়। সাগরের প্রচণ্ড গর্জন। দুজন লোক সেই বিক্ষুব্ধ ঢেউ ভেঙে শঙ্করকে ধরাধরি করে নিয়ে যায় তীরের দিকে। এরপর বালির ওপর নামায়। দু চোখ মেলে তাকায় শঙ্কর। ভয়ে ওর সারা গায়ে কাটা দিয়ে ওঠে। কতগুলো কালো কালো ভূতের মতো বিভৎস মুখ তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তাদের কারো হাতে মশাল, কেউ বা তীর ধনুক সঙ্গে নিয়ে এসেছে, কেউ আবার কাঠের তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে সামনে। সকলেই প্রায় উলঙ্গ, পরনে শুধু নেংটি। গায়ের রং আলকাতরার মতো কালো, মুখে গোবদারির চিহ্ন পর্যন্ত নেই। বেটে দেহ বেশ মজবুত, চকচক করছে হাতের পেশি। মাথায় কোকড়ানো চুল, হাত বুক আর কপালে উল্কি। সকলের চোখ শঙ্করের ওপর। মিনিট পাঁচেক পরে আবার তারা শঙ্করকে নিয়ে এগোয়। কিছুটা পথ যাবার পর এক জায়গায় শঙ্করকে নামিয়ে একজন একটা মৌচাকের মতো কুটিরের নিচে দাঁড়ায়। পাশাপাশি একই রকমের আরও অনেকগুলো মৌচাক কুটির। এই সময় দু একজন লোক কাঠের তলোয়ার দিয়ে শঙ্করকে খোঁচা মারে। তাদের দেখাদেখি আরও দুজন এগিয়ে আসছিল মজা করতে, কিন্তু দলের মধ্যে থেকে কে যেন বলে ওঠে, মা বানাম, মা বানাম। সঙ্গে সঙ্গে সকলে সরে দাঁড়ায়। যে লোকটা একটু আগে চলে গিয়েছিল সে হাতে একটা মশাল নিয়ে এগিয়ে আসছে, আর তার পিছু পিছু হেলতে দুলতে আসছে আর একজন লোক। মুখে গাম্ভীর্যের ছাপ দেখেই মনে হবে লোকটা এদের মাথা। সকলে ঘাড় হেট করে থাকে কিছুক্ষণ, তারপর ঘিরে ধরে শঙ্করকে। মোড়ল বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে শঙ্করের দিকে, তারপর বলে, তুমি লুনো, মা ভাই। সঙ্গে সঙ্গে আবার দুজন লোক মশাল হাতে ছুটে যায় মৌচাক কুটিরগুলোর দিকে। একটু পরেই আর একজন লোককে নিয়ে ফিরে আসে। তার দিকে তাকাতেই ভয়ে শরীর হিম হয়ে যায় শঙ্করের। লোকটার হাতে একটা বাঁশ, তার সঙ্গে বাঁধা রয়েছে বেশ কিছু বাঁশ পাতা। লোকটা আবল তাবল বকে আর শঙ্করের গায়ে বাঁশপাতার ঝাপটা মারে। শঙ্কর বুঝতে পারে লোকটা ওঝা। ওরা ভেবেছে শঙ্করকে ভূতে পেয়েছে। বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পর ওরা আবার শঙ্করকে ধরাধরি করে নিয়ে গিয়ে তোলে একটা পরিত্যক্ত ঘরে। ঘরটা দেখে শঙ্কর ভাবে এটা নিশ্চয়ই একটা বারোয়ারি ঘর। একসঙ্গে এখানে অনেক লোক থাকে, তবে বর্তমানে কেউ থাকে না বলেই মনে হয়। ঘরটা দেখতে ঠিক ছাতার মতো, চারদিকে বাঁশের খুঁটি, মাথাটা পাতা দিয়ে ছাওয়া, সার সার বাঁশের মাচা, মাঝখানে একটা আগুনের কুণ্ড। তবে এখন আর আগুন নেই। চালার এখানে ওখানে কতগুলো ঝিনুকের মালা ঝুলছে। একদিকে দু একটা ভাঙা বেতের ঝুড়ি, আর গোটা কতক ভাঙা কাঠের বালতিও রয়েছে। লোকগুলো একবার মুখ চাওয়াচাওয়ি করে, তারপর একটা মাচার উপর শঙ্করকে ফেলে দরজার ঝাঁপ বন্ধ করে পালিয়ে যায়। অন্ধকারের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় মৃত্যুর জন্যে অপেক্ষা করে শঙ্কর। মাঝে মাঝে মনে পড়ে ক্যাপ্টেন আর সঙ্গীদের কথা। তারা এখন কি করছে কে জানে। দু একবার হাতের বাঁধন কেটে পালাবার কথা মনে আসে। বাঁধন খোলার চেষ্টাও করে শঙ্কর, কিন্তু ব্যর্থ হয়। ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়ে দু চোখ বন্ধ করে শঙ্কর। কখন যে চোখে ঘুম নেমেছিল বুঝতে পারে না, কিন্তু হঠাৎ ভেঙে যায় ঘুম। তার কুটিরের চারপাশ থেকে চিৎকার ভেসে আসছে, তার সঙ্গে ডিম ডিম শব্দ। একটু পরে ঝাঁপ খুলে কিছু লোক ঘরে ঢোকে। রাতের অন্ধকার কেটে গেছে। লোকগুলো শঙ্করের ওপর ঝুঁকে পড়ে একবার, তারপর ধরাধরি করে আবার বাইরে নিয়ে যায়। বারোয়ারি কুটিরের নিচে উলঙ্গ, বেটে, কালো কালো বেশ কিছু লোক জড়ো হয়েছে। শঙ্করকে দেখেই সকলে হৈ হৈ করে ওঠে। এরপর তাকে ধরাধরি করে নিয়ে যায় একটা শুকনো মরা নারকোল গাছের গোড়ায়। গাছটার গায়ে অসংখ্য ছোট বড় গর্ত। শঙ্করকে সেই গাছের সঙ্গে ভালো করে বাঁধে, তারপর বাঁশের টুকরো দিয়ে শুকনো গাছটার গায়ে আঘাত করে আর কী সব মন্ত্র বলে। সামনে তখন নাচ গান শুরু হয়েছে।
দু একজন শুয়োরের ছাল ছাড়াচ্ছে, কেউ কেউ নারকোল থেকে দুধ বের করছে। আজ ওদের উৎসব, খুন করবে বিদেশিকে নির্মমভাবে, আর তাই দেখতে দেখতে ওরা নাচবে, গান করবে, আর শুয়োরের হাড় চিবোবে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভাবছে শঙ্কর কি করে বাঁচা যায়। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখে যদি তার সঙ্গীদের দেখতে পায়, এই আশায়। কিন্তু সব আশা ব্যর্থ, কেউ তার উদ্ধারের জন্যে আসে না। হতাশ হয়ে চরম মুহূর্তের জন্যে অপেক্ষা করে শঙ্কর। হঠাৎ একজন লোক নারকোল গাছটার ওপরের দিকে হাত দেখিয়ে চিৎকার করে, কান খেজুলা, কান খেজুলা। তার কথায় সকলেই সেদিকে চায়, তারপর আনন্দে চিৎকার শুরু করে। শঙ্কর কোনো রকমে ঘাটটা একটু বেঁকিয়ে ওপরের দিকে চায় একবার। নারকোল গাছটার গর্ত দিয়ে বেরিয়ে আসছে একটার পর একটা বিছে, বিরাট, বিভৎস। শঙ্কর জানে ওই বিছেগুলোর বিষ মারাত্মক, ওদের কামড়ও যন্ত্রণাদায়ক। বিছের পালগুলো যতই শঙ্করের দিকে এগোয়, লোকগুলো আনন্দে ততই চিৎকার করে। ভয়ে দু চোখ বন্ধ করে শঙ্কর।